This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছিল না, নেই, ভবিষ্যতেও থাকবে না। ইঞ্চি মেপে বোধহয় কাটা হবে। ওই যেগুলো বুলডোজারগুলোকে দেখলাম তারা এরকম ইঞ্চি মেপেই কাটছিল বুঝি, কি জানি। এই জন্যে মনে হচ্ছে জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকেদের যেরকম কালকে থতমত খাইয়ে দিয়েছেন, ঠিক একইভাবে বিরোধীদেরও না পুরোপুরি থতমত খাইয়ে দিয়ে রেখে দিয়েছেন, এটা মনে হচ্ছে। এই বিরোধীরা খেয়াল করে দেখুন কি ভয়ঙ্কর একটা বিড়ম্বনায় পড়ে গেছেন। রাজনৈতিক জায়গা, একটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক অস্ত্র, সেই বুলডোজার, সে চলে যাচ্ছে রাস্তার ওপর দিয়ে, এত বড় চারপাশ দুপাশ ভাঙতে ভাঙতে। তার ঘাত প্রতিঘাত কত কিছু হবে রাজনীতির ময়দানে। কিন্তু বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারবেন না। কি ঝামেলা বলুন তো। তাহলে এতদিন ধরে তারা নিজেরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, যদি এখন তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে যান, তখন তো নিজেদেরই অভিযোগেরগুলোকে নিজেদেরই গিলতে হবে, তাই না? তারা কি বলেছেন? তৃণমূল নেতারা জায়গা জমি সব দখল করে নিচ্ছেন, টাকা দিয়ে লোক বসাচ্ছেন। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে বিরোধিতা করতে হয়, তাহলে তো সেই অভিযোগগুলোকেই অস্বীকার করতে হবে। বিরোধীদের পক্ষে সে কাজটা করা কোনো মতে সম্ভব নয়, কারণ তাতে তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে অবশ্য ছেড়ে দিন, কারণ রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা শব্দটার আর কোনো জায়গা আছে বলে মনে হয় না। কিন্তু তাদের রাজনৈতিক স্বার্থ, সেটা তো কোথাও না কোথাও প্রশ্নের মুখে পড়ে যাবে। তাহলে যদি বলি এই যাবৎকালের সব থেকে বড় রাজনৈতিক এবং রাজনৈতিক স্টান্ট আর কি, যেটা বলে রাজনৈতিক চাল যাকে বলে, সেই চালটা মমতা বন্দ্যোপাধ্যায় চেলে দিয়েছেন, একেবারে মাস্টার স্ট্রোক বলেছেন। তাহলে কি খুব ভুল বলবো? কেন বলছি কথাগুলো সেটাও বুঝিয়ে বলছি আপনাদের, এবং সেজন্যে আরও কিছু কথা আজকে বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি বুঝতে গেলে আমাদের আগে ওই ধ্রুবতারাকে চিহ্নিত করতে হবে, বুঝে নিতে হবে যে রাজনৈতিক নেতারা শেষ পর্যন্ত কোন লক্ষ্যে এগিয়ে চলেন। দেখুন, রাজনীতিতে জনগণ, উন্নয়ন, এরকম সব বিভিন্ন কথাবার্তা আছে, আমরা জানি, দেখতে পাই না খুব একটা, কিন্তু আছে। কিন্তু ধ্রুবতারা বলে যদি কোনো জিনিস থাকে, তাহলে সেটা আমরা চোখে দেখতে পাই, সেটা হচ্ছে ভোট। এই ভোটই হলো রাজনীতির সব থেকে বড় বাধ্যবাধকতা, সব থেকে বড় লক্ষ্য, সব থেকে বড় বালাই। সেই বালাই মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এ যাবৎকালে সব থেকে বড় রাজনৈতিক চালটা চেলে ফেললেন। বাঙালি অবাঙালি ভেদাভেদ ভাবা যায়? আমরা তো কত রকম মেরুকরণ দেখেছি সাম্প্রতিককালে, তাই না? ধর্মীয় মেরুকরণ, রাজনৈতিক মেরুকরণ, এ সমস্ত দেখে ফেলেছি আমরা। সেই সব কিছুর বাইরে গিয়ে যেটা বাঙালি চট করে কখনো দেখেনি, অন্য রাজ্যগুলো অনেকে দেখেছে, কিন্তু বাঙালি কখনো দেখেনি, সেই বাঙালি অবাঙালি অর্থাৎ একটা প্রাদেশিক মেরুকরণ আমরা দেখে ফেললাম। বাঙালি জাত্যাভিমানকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই ঝুঁকিটা কেন নিলেন? কারণ এটা নিয়ে কোনো সংশয় নেই, আমরা বাঙালিরা, খেয়াল করে দেখবেন, বুকে হাত দিয়ে দেখে ভাবুন, আমরা প্রত্যেকে 99% লোক মনে মনে বিশ্বাস করি যে আমরা ক্রমশ আমাদের স্বকীয়তা, আমাদের নিজস্বতা, এগুলো সব হারিয়ে ফেলছি। আমাদের শিল্প, সংস্কৃতি, মনন, সাহিত্য, সব কিছু ক্রমশ একটা বিপন্নতার দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমরা সবাই জানি, সবাই মানি, আমি মানি, আপনি মানেন, এবং এটার জন্য আমরা নিজেদের দায়ীও করি। বিভিন্ন রকম আমরা নিজেদের নিয়ে কাটাছেঁড়া করি, নিজেদের নিয়ে তির্যক মন্তব্য করি, বাঙালি জাত, এটা কাকড়ার জাত, এসব বলি আমরা আর কি। কিন্তু এটা নিয়ে কারোর কিচ্ছু করার নেই, কেউ কিচ্ছু করিই না। দু চারটে আন্দোলন হয়, কিন্তু আমরা তারপর যে বলে দিই যে বাঙালিরা কিন্তু খুব সহনশীল জাত, মিলিবে এই তত্ত্বে বিশ্বাসী। ফলে এইসব বলে আমরা নিজেদের আবার একটু ঝিমিয়ে ফেলি, জানেন তো, ওই মেলানোর ছকে বসে যাই। ফলে দেখবেন আন্দোলনগুলো খুব একটা দানা টানা বাঁধে না, কিন্তু মনের মধ্যে
ওই অংশটা, ওই আক্ষেপটা, এই বাঙালিয়ানাটা আর রইল না। জাতটাই না কি অবস্থা, সংস্কৃতিটা পাঁচমিশালি হয়ে গেল, আর কিছু রইল না। কি ছিল আর কি হলো, এই আক্ষেপের জায়গাটা মনের মধ্যে কিন্তু থাকে। ওই ঠিক যেরকম আমরা বিভিন্ন অন্যায় অবিচার রাস্তাঘাটে দেখি, প্রতিবাদ করতে সাহস পাই না, ওতে তো আবার নিজেদের যেতে হবে, কিন্তু মনে মনে ভারী ইচ্ছে করে লোকটাকে ধরে আচ্ছা করে। তাই জন্য সিনেমায় যখন দেখি হিরো আচ্ছা করে ভিলেনকে ধরে পেটাচ্ছে, তখন আমরা ভীষণ উত্তেজিত হয়ে যাই, হাত পাও ছুরি কয়েকজন, এবং মাঝে মধ্যে পয়সা টয়সা ফেলি আর কি, হাততালি দিই। আসলে ভেতরের ওই খালি জায়গাটার থেকে কোথাও গিয়ে যেন একটা আক্ষেপ থাকলে চারপাশ থেকে বিভিন্ন উত্তেজনা আসে, তো ছুটে আসে ওটা ভরার জন্য, সেইগুলো যেন আবার বেরিয়েও যায়। আমাদের মনের মধ্যে এই বাঙালিয়ানা নিয়ে ওই খালি জায়গাটা পড়েছিল, আর সেই খালি জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় দখল করে নিয়েছেন সদ্ব্যবহার করবেন বলে। আমাদের ভাবনায় যে জায়গাটা এতদিন খালি পড়েছিল, সেই জায়গায় সরকারি বোর্ড বসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মুখ্যমন্ত্রী, তিনি যে কথাটা বলবেন সেটা প্রাদেশিকতার কথাই হোক বা বাঙালিয়ানার কথাই হোক, সেটা তো সরকারি ভাষ্য হয়ে গেল। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, তার মধ্যে আরও 5টা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে। এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে, মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যখন এই বক্তব্য মুখ্যমন্ত্রী রাখেন, তখন তার প্রতিক্রিয়াটা, তার অভিজ্ঞতাটা, তার তাৎপর্যটা ভাবতে পারছেন কত গভীর। তিনি এখানে বসে বলে দিচ্ছেন যে রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী, সেই রাজ্যটা বিপন্নতার পথে এগোচ্ছে, যে মানুষগুলো তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন তারা বিপন্নতার দিকে এগোচ্ছেন। দেখুন, এই বৈঠকটা যেটা কালকে করেছেন, সেটা যতই তিনি শুধু তৃণমূল পরিচালিত পুরসভাগুলোকে নিয়ে করুন, আলটিমেটলি তিনি তো মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যখন বলছেন এ রাজ্যে বাঙালিরা বিপন্ন, বাংলা ভাষা বিপন্ন, একটা সময় বাংলা ভাষায় কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না, তখন তো আমাদের ধরে নিতেই হবে আমরা সরকারি সতর্কবার্তা শুনছি। সরকার বুঝেছে আমরা এরকম একটা বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি, এটা একটা বিপদ সংকেত, এটা বিপদ সংকেত যে জল বিপদসীমার অনেক ওপর দিয়ে বইছে। এখন অস্তিত্বই যেখানে বিপন্ন, সেখানে বাকি জিনিসগুলো নিয়ে ভাবার অবকাশ পাওয়া যাবে কি? তাহলে কি এই নিজেদের অস্তিত্বের সংকট নিয়ে আমরা ভাবতে যদি ব্যস্ত হয়ে যাই, আমাদের চারপাশে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো একদম ছোট ছোট লাগবে, অকিঞ্চিতকর মনে হবে, আমরা সেগুলো নিয়ে ভাবনা ভুলে যাব। এটাতে কি কারোর কোনো রাজনৈতিক লাভ হবে? এবং আমরা যতই ভাবতে না পারি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর মধ্যেও ভাবছেন, জানো রাজনীতিক তো, নিশ্চয়ই নিজের ভাবনা চিন্তাকে তিনি প্রসারিত করে ফেলতে পেরেছেন এই জায়গাটাতে দাঁড়িয়ে, এবং নিশ্চিতভাবেই তিনি চোখ মেলতে চেয়েছেন 2026-এর দিকে। হয়তো 26-এর দিকে তাকাতে তিনি কোনো অশনি সংকেত দেখতে পেয়েছেন, হয়তো এবারে লোকসভা ভোটে শহুরে ভোটাররা যে তৃণমূলকে কম ভোট দিয়েছে, এই ইঙ্গিতটাই তার একটা অন্যরকম লেগেছে, বিপজ্জনক লেগেছে। এটাকে আবার তিনি নিজে কোনো একটা বিপদ সংকেত বলে ধরেছেন। হয়তো বিশ্লেষণ করতে গিয়ে দেখেছেন যে এই ভোটারদের একটা বড় অংশ অবাঙালি ভোটার। এই একটা কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচন পর্যন্ত যে সমস্ত ইস্যুগুলো নিয়ে চর্চা হয়েছে, খেয়াল করে দেখুন, দুর্নীতি, টাকা পয়সা না দেওয়া, কেন্দ্রের বঞ্চনা, নিজেরা টাকা দিয়ে দেওয়া, এরকম যাবতীয় ইস্যু সবগুলোকে ছেড়ে একদম সমূলে উৎপাটিত করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে সব ছেড়ে ছুড়ে শিবসেনার মতো প্রাদেশিক সেন্টিমেন্টের রাজনীতি করাটা শুরু করলেন। সবটাই কি ওই ভোটের দিকে, সেই 26 সালের দিকে তাকিয়ে? আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, তার মধ্যে আরও 5টা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে। कोई बिहार का रहने वाला है, कोई यूपी का रहने वाला है,
कोई हरियाणा का रहने वाला है, कोई पंजाब के रहने वाला है, कोई बंगाल को रहने वाला है, और क्या कहते हैं वो बंगाल में इसका इम्पैक्ट नहीं है। अभी और ज्यादा वोट से हम लोग जीतेंगे, ज्यादा वोट से जीतेंगे। এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। कि आपको हमारा भवन में आना ये हमारा हिंदुस्तान को एक चेहरा दिखाता है, तो इसी के लिए मैं आप लोगों को फिर भी बुलाएंगे। हम बहुत बड़ा इंटरनेशनल कॉन्फ्रेंस करेंगे, हम हिंदी भाषी जो है सबको लेके। পরিবর্তন, রাজনীতির পরিবর্তনটা যদি স্বাভাবিক হয়, এই রাজনৈতিক ভাবনার পরিবর্তনও কি স্বাভাবিক নাকি আপেক্ষিক? ভোটের প্রচার আর ভোটের রেজাল্টের পর দিনের হিসেবে ফারাকটা ঠিক 1 মাসের। ছবিটা গত মাসের 26শে মের উল্টোডাঙায় ভোট প্রচারে এভাবেই ধরা পড়েছিল বাঙালি অবাঙালি সাংস্কৃতিক মেলবন্ধনটা। কিন্তু লোকসভার রেজাল্ট পোস্টমর্টমের পর খোদ শাসকই বুঝিয়ে দিচ্ছে আপাতত বাঙালি অবাঙালি এই পলিটিক্যাল সহাবস্থানটা খানিকটা হলেও টলমলে, খানিকটা হলেও নড়বড়ে। তার চেয়ে অনেক বড় বাঙালির জাত্যাভিমান এবং অবশ্যই তৃণমূলের বাঙালি কৃতজ্ঞতা। বিহার ইউপির লোকেরা রয়েছে, সেখানে কিছুটা ভোট আমরা হেরেছি, বাঙালির অধ্যুষিত জায়গা সেখানে আমরা জিতেছি। শাসকের বিশ্লেষণ, শহর ও পুরো এলাকায় বিপুল জয় ও কাঁটার মতো বিঁধছে খারাপ ফলাফল। ফলের আশাতেই তো গাছে জল দেওয়া, পরিচর্যা করা, কিন্তু সেই গাছ কি কোনো মতেই ছায়া দিচ্ছে না। छठ पूजा का दिन का हॉलीडे डिक्लेयर किया है। परसों भी जो हिंदी भाषी है जिसका छठ पूजा का साथ संबंध है उसको लिए जो सेक्शनल हॉलीडे है वो भी हम लोगों ने किया है कि आप लोग अच्छा से बढ़े, अच्छा से रहे, अच्छा से पूजा करें। কথাগুলো 19-এর লোকসভার আগেকার। 19-এর রেজাল্টে সবুজ সাইক্লোন ছিল, 21-এর বিধানসভার আগেও আস্থা ও আশ্বাস টলেনি, 21-এর রেজাল্টেও সবুজ ঝড় ছিল। এবার 24-এর লোকসভা, ঝুলিতে 29টা লোকসভা আসন, তারপরেও তৃণমূল কি কোনো ঝড়ের পূর্বাভাস পেয়েছে? অতীতের বিশ্বাস চির খেয়েছে কি? दीदी को विश्वास कीजिए, दीदी मर जाएगा लेकिन कभी वादा को टूटेगा नहीं दीदी का, ये आपको पता होना चाहिए। दीदी को विश्वास कीजिए, दीदी मर जाएगा लेकिन कभी वादा को टूटेगा नहीं दीदी का। ছট পুজোয় ছুটি, বাকিদের সাথে ডান্ডিয়া, এটা অনেকের কাছেই অবাঙালি তোষণ, অথবা হিন্দিতে যে ভাষণ, এই তোষণ থেকে ভাষণ পুরোটাই কি ভোটের জন্য ছিল? যে ভোটের জন্য এই তোষণ থেকে ভাষণ, সেই ভোটের জন্যই কি এখন বাঙালি অবাঙালি বিভাজন? এই যে ভোটের জন্য পাঞ্জাবি, শিখ, গুজরাটি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারকে বাংলায় টেনে আনা হয়, আর সেই ভোটটা যখন শহরে শাসক দলের পক্ষে কম পড়ে, বিপক্ষে বেশি পড়ে, তখন কি প্যানিক বাটনে চাপ পড়ে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেয়েছেন যে তার দল বা সাধারণ মানুষ নয়, বিরোধী পক্ষ তার ন্যারেটিভেই হাঁটবে, তার এজেন্ডাতেই চলবে, সোজা বাংলায় তার সুরে গান গাইবে। খেয়াল করে দেখুন, তার মনে হয়েছে যে এটা কিন্তু রাজনীতিকরা করেন, জানেন তো, যখন তারা দেখেন যে ইস্যুগুলোর মধ্যে থেকে নতুন করে আর বিশেষ কোনো কিছু মাইলেজ পাওয়ার জায়গা নেই, যা যা মাইলেজ তাদের পাওয়ার তারা পেয়ে গেছেন, তাহলে তখন তারা নতুন ইস্যু খোঁজেন। এমন একটা ইস্যু যে ইস্যুটার জন্য প্রতিপক্ষ প্রস্তুত নয়, এবং যে ইস্যুটার জন্য তার মানসিক প্রস্তুতি থাকলেও সেটাকে বিরোধিতা করতে কোথাও গিয়ে প্রতিপক্ষ অস্বস্তিতে পড়বে। এটাও সেরকম, জানেন তো, অনেক ভাবনা চিন্তা করে হয়তো দেখেছেন যে কোথাও গিয়ে 2026-এ দেখুন সিট বাড়ছে, আগের বারের লোকসভার থেকে এবারে সিট বেড়েছে, বিধানসভায় 213, বিরাট সংখ্যা, কিন্তু তারপরেও তার কোথাও গিয়ে ঝানু, ওই বললাম বারবার এই শব্দটা আমি আপনাদের সামনে তুলে ধরি, অত্যন্ত ঝানু রাজনীতিক, অত্যন্ত বিচক্ষণ রাজনীতিক, ভোটটা অসম্ভব ভালো বোঝেন। তিনি হয়তো বুঝেছেন এইগুলোর মধ্যে থেকেও যে জিনিসগুলো তাকে কোথাও গিয়ে ডিভিডেন্ড দিয়েছে, তাকে সুবিধে দিয়েছে, সেগুলো কিন্তু 26 সালে নাও দিতে পারে। কোন দুটো জিনিস? এক হচ্ছে সংখ্যালঘু ভোট, 2 মহিলা ভোট। মহিলা ভোটের পেছনে আছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু 26-এ গিয়ে যদি মহিলা ভোটটা
এই লক্ষ্মীর ভাণ্ডারমুখী না হয়, হয়তো তাদের সামনে অন্য বড় কোনো ভাণ্ডারের একটা ছবি থাকবে, সেটার দিকে তারা যদি চলে যান, অথবা উত্তরবঙ্গের ভোটের প্যাটার্নটা তাকে হয়তো বুঝিয়েছে যে বেশ কিছু লোকজন আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা পেয়েও আলটিমেটলি তাকে ভোট নাও দিতে পারেন, তাহলে তো ভারী বিপদ। তাই জন্যই এমন একটা ওই হ্যামলিনের বাসিওয়ালার মতো এমন একটা সুর তাকে তুলতে হতো না, যে সুরে তার পেছন পেছন সবাই চলবেন। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দেখুন, বাঙালিয়ানাটা, আবার বলছি, আমাদের বাঙালিদের অত্যন্ত গর্বের বস্তু, আমাদের ভেতরে জারণ করার বস্তু। আমরা এটাকে আমাদের মননের সাথে জড়িয়ে রেখে দিয়েছি, এবং আমরা যে বিপন্ন এটাও আমরা জানি। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি সব কিছু, দেখুন, বিপন্ন বিভিন্ন রকম ব্যাখ্যা হয়, কিন্তু তার যে ব্যুৎপত্তি, যেখান থেকে তার বিস্তার, সে সব জায়গাটা কোথাও গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে, অথবা আমাদের উদাসীনতা তার দিকে আঘাত এনে দিচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি। এটা যখন বুঝতে পারবে, ভেতরে একটা আক্ষেপ কাজ করবে। সেই জায়গাটাতে যদি কেউ আপনাকে টোকা মারেন, আপনি কিন্তু সাড়া দিতে বাধ্য। এবং ওই বললাম, বিরোধীরাও তার প্রতিপক্ষ হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য তুলে ধরেছেন যে বাঙালি বিপন্ন, বাংলায় বাঙালি বিপন্ন, বাঙালি নিজ ভূমে সংখ্যালঘু হয়ে যাচ্ছে। আচ্ছা, বাঙালিদের মধ্যে তো সংখ্যালঘুরাও রয়েছেন, ফলে ওই সংখ্যালঘু ভোটের কথা বললাম, যেটা তার ভোট ব্যাংক, সেই ভোটের স্বার্থ কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না, বরং লোকসভা ভোটের রেজাল্ট অনুযায়ী অবাঙালি ভোট সেই অর্থে তার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে, বিজেপিতে চলে যাচ্ছে। ফলে এখন অবাঙালিদের ওপর খড়গহস্ত হতে তার কোনো আপত্তি নেই। এরপরেও কেউ বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করছেন, কারণ ইস্যুটা আমাদের মনের ইস্যু। আর সেজন্যেই এটা সাম্প্রতিককালের সব থেকে বড় কৌশলগত পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে। কারণ বাঙালির বিপন্নতার পেছনে তিনি নিজের দলের লোকেদেরই দায়ী করেছেন, নাম করে করেই সুজিত বসুর মতো নেতাদের, অরূপ রায়ের মতো নেতাদের, গৌতম দেবের মতো নেতাদের সমালোচনা করেছেন। এবার মুখ্যমন্ত্রী নিজে যখন তার মন্ত্রীদের, তার দলের নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন, তখন তার দিকে আঙুল তোলার কোনো জায়গা থাকছে কি? নাকি বাঙালি জাত্যাভিমানের প্রশ্নটা তুলে তিনি একটা অন্যরকম মেরুকরণের মধ্যেও একটা অন্য মেরুকরণের রাস্তা, অন্যরকম একটা দাগ, একটা সীমানা তিনি তৈরি করে দিতে চাইছেন? তিনি বাঙালি অবাঙালি বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। উনি নির্বাচনের আগে ইউসুফ পাঠানকে নিয়ে এলেন, কীর্তি আজাদকে নিয়ে এলেন, শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এলেন। নির্বাচনে জেতার পর এখন তিনি বাঙালি অবাঙালি এই বিভেদের বীজ বপন করছেন। এই বিভাজনটাই আরএসএস চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান, বাংলার যে পরিচিতি, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার রীতিনীতি, সেগুলো অটুট থাকুক। নিশ্চয়ই সামাজিক সব দায়িত্ব, অন্য রাজ্য থেকেও মানুষ বাংলায় চলে আসেন ভালো পরিষেবার জন্য, জীবনযাত্রার জন্য, সবটা বাংলা পালন করবে, কিন্তু তার নিজস্বতা, তার যে ঐতিহ্য, রীতিনীতি, ইতিহাস, সেটাও যথাযথভাবে উজ্জ্বল রেখে। এই ধরনের কথা বলার আগে ওনার ভাবা উচিত উনি কি কাজ করছেন। বাঙালি এবং বাংলার যে পতন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা হয়েছে, এর থেকে এই বাংলাকে উদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পরে। দেখুন, 2021 সালে বিধানসভা ভোটের প্রচারে বিজেপি নেতৃত্ব যখন এই রাজ্যে বারবার আসছিলেন, তখন কিন্তু বারবার ওই বহিরাগত তত্ত্বটাই সামনে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সাফল্য পেয়েছিলেন। তাই এই বহিরাগত শব্দটায় কোথাও হয়তো বিজেপির একটা অস্বস্তি রয়ে গেছে, জানেন তো। তাই জন্য তাদের ওই কয়েনের উল্টো পিঠটা দেখাতে হচ্ছে। বাঙালি অবাঙালি বিভাজনের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতাদের ওই ভিন দেশ থেকে আসা অনুপ্রবেশকারী যারা, তাদের দিকে আঙুল তুলতে হচ্ছে। কিন্তু সেটা করতে গিয়ে কি বিজেপি নেতারা একটা কথা বুঝতে পারছেন? তারা যাদের অনুপ্রবেশকারী বলেন, তারা একটা বড় অংশই, অধিকাংশই তারা দিনের শেষে বাঙালি, তারাও বাংলায় কথা বলেন। ফলে সেই অনুপ্রবেশকারীদের জন্য বাংলা ভাষা বিপন্ন, এটা তো বলা যাবে না। এখানেই মনে হচ্ছে বিজেপি নেতারা কোথাও গিয়ে একটা গুলিয়ে ফেলছেন। তারা কোথাও গিয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেট করে দেওয়া ওই সুরে নাচতে শুরু করে দিয়েছে। সম্পূর্ণ অন্য খাতে হেঁটে তিনি রাজ্যবাসীর চিন্তাভাবনার এবং
রাজনীতির, বাংলার রাজনীতির স্রোতটাও মনে হচ্ছে একটা অন্য খাতে বইয়ে দিতে চাইছেন। ফলে তার সমালোচনা করা তো দূরের কথা, তার মোকাবিলা করাটাই এখন বিরোধীদের সব থেকে বড় চ্যালেঞ্জ। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন এবং করে দেখিয়ে দিলেন। অলরেডি বিরোধীদের কমপ্লিটলি বিভ্রান্ত করে দিয়েছেন তিনি। তার জায়গা থেকে তিনি 100% সফল। এবার এই যাত্রা বিমান নিয়ে খেলাটার একটা যে বিপজ্জনক দিক আছে সেটাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিভিন্ন সময় এই ভাষা বা প্রাদেশিকতাকে কেন্দ্র করে এরকম বিভিন্ন রকম অস্থির পরিস্থিতি তৈরি হতে দেখেছি। অসমে হয়েছে, বিহারে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, বাংলাও কিন্তু সেই বাঘের পিঠে সওয়ার হয়ে গেল। প্রাদেশিকতার প্রবাদ পুরুষ বলে যদি কাউকে চিহ্নিত করা যায় তিনি বালা সাহেব ঠাকরে। কিন্তু মজার বিষয় হচ্ছে ঠাকরে পদবিটাই মারাঠি নয়। বালা সাহেবের বাবা ছিলেন কেশব সীতারাম পানভেলকার। ব্রিটিশ লেখক উইলিয়াম মেকপিস ঠাকরের ভক্ত ছিলেন কেশব। ব্রিটিশ লেখকের অনুকরণেই পরিবারের পদবি স্থির করে নেন। ঠাকরে উচ্চারণে অরোরা ক্ষেত্রী সম্প্রদায়ের আরও একটি শাখাও রয়েছে। ঠাকরে হলো অ্যাংলো ব্রিটিশ পদবি। সেই পদবি কালক্রমে হয়ে উঠল খাঁটি মারাঠি অস্মিতার প্রতীক। 1960 সালে মার্মিক পত্রিকা চালু করেন কার্টুনিস্ট বালা সাহেব। মারাঠি মানুষ বা মহারাষ্ট্রের আম আদমির কথা বলতো মার্মিক। 1966 সালে বালা সাহেব শিবসেনা তৈরির ঘোষণা করেন। জন্মলগ্নে দক্ষিণী ও গুজরাতি খেদাওয়ের ডাক দেয় শিবসেনা। পরবর্তীকালে উত্তর ভারতীয়দের প্রতি আগ্রাসী হয় শিবসেনা। বাবরি ধ্বংস ও মুম্বাই হামলার পর শিবসেনা সম্পূর্ণ বদলে যায়। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে শিবসেনা। মহারাষ্ট্রকে বাদ দিলে উগ্র প্রাদেশিক রাজনীতি সবচেয়ে বেশি দেখা গিয়েছে পূর্ব ভারতে, আর প্রতি ক্ষেত্রেই টার্গেট বাঙালিরা। তালিকায় প্রথম নাম বিহার। 1948 সালের মানভূম জেলার সরকারি ভাষা করা হয় হিন্দিকে। বাংলা ভাষা শুধু নয়, বিহারে বাঙালিদের কোণঠাসা করা শুরু হয়। 8-এর দশকে কংগ্রেস আমলে বিহারে বাঙালি হাঁটাও শুরু হয়। মধুমণি, ঘাটশিলা, হাজারিবাগ, পূর্ণিয়া, মিথিলা, দারভাঙ্গা, ভাগলপুর এই জেলাগুলিতে বাঙালিদের সম্পত্তি গায়ের জোরে দখল করা হয়। আরজেডি জমানার প্রথমার্ধেও বিহারে বাঙালিরা সুখে ছিল না। বর্তমানে বিহারে বাঙালিরা আর অতীতের মতো প্রভাবশালী নয়। বিহারের মতো অসমেও বাঙালি খেদাও আন্দোলন হয়েছে। 1960 সালে অসমে বাঙালি খেদা আগ্রাসন শুরু হয়। 5 লক্ষ বাঙালিকে অসম থেকে পশ্চিমবঙ্গে শরণার্থী হতে হয়। 1960 সালেই কামরূপের গোড়েশ্বরে বাঙালি গণহত্যা হয়। বাঙালি বিরোধী দাঙ্গায় 50,000 বাঙালি উদ্বাস্তু হয়। 1981 সালে কামরূপে শতাধিক বাঙালিকে হত্যা করা হয়। 1983 সালে খৈরাবাড়ি গণহত্যায় বাঙালি শরণার্থীরা খুন হন। 1983 সালে শিলাপাথর ও নীললিতেও বাঙালি গণহত্যা হয়। 7-এর দশকে মেঘালয় ও ত্রিপুরায় স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর হিংসার শিকার হন বাঙালিরা। 2017 সালে মায়ানমারের রাখাইন প্রদেশে বাঙালি গ্রাম তালুকে হামলা চালায় আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি। পরে মায়ানমার সেনা ওই গ্রামগুলিতে বাঙালিদের গণকবর আবিষ্কার করে। বাঙালি আজও আক্রান্ত উপমহাদেশের কোনো না কোনো প্রান্তে।